প্রথমে একটা বিষয়ে কথা বলাটা আমি মনে করি আমার জন্য জরুরি। সেটা হচ্ছে আমার বড় ভাইদের প্রসঙ্গে কিছু কথা না বললে এক ধরনের অস্পষ্টতা থাকবে আমাদের অবস্থানের নিয়ে। আপনারা জানেন যে এই ফেস্টিভ্যালের শুরুর দিকেই আমি পত্রিকায় দেখলাম যে একটা প্রেস রিলিজ গিয়েছে এবং যারা দিয়েছেন তারা আমাদের বড় ভাই ফিল্ম মেকার। আমরা তাদেরকে শ্রদ্ধা করে বড় হয়েছি, কিন্তু তাদের ওই প্রেস রিলিজের মধ্যে বা আরও কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে কিছু প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল, যেখানে আমাকে জড়ানো হয়েছে। বলা হয়েছে যে আমি তাদের ফেস্টিভ্যাল কমিটিকে দুই ভাগ করতে বলেছি, ইত্যাদি ইত্যাদি। প্রথমত এটা পরিষ্কার করা ভালো, ফোরাম কাদের নেতৃত্বে পরিচালিত হবে এটা ফোরামের সদস্যরাই ঠিক করবে। আমি কখনোই ফোরামের সদস্য ছিলাম না, এখনও না, কিন্তু অবশ্যই আমরা একই সঙ্গে বড় হয়েছি এই দেশে, এই শাহবাগে। এবং এই কথা বলার মাধ্যমে আমার বড় ভাইয়েরা ফোরামের তরুণদেরও কতটা শ্রদ্ধা জানালেন আমি ঠিক বুঝতে পারলাম না। আমি ফোরামের তরুণদেরকে নিশ্চয়ই এরকম মানুষ মনে করি না। আমি মনে করি দে আর থিঙ্কিং অ্যানিমালস। তারা জানেন যে কোনটা তাদের করা উচিত এবং কোনটা তাদের করা উচিত না। আরেকজনের কথা শুনে তারা কিছু করবেন এটা আমি বিশ্বাস করি না। এখানে কয়েকটা কথা না বললে পরিষ্কার হচ্ছে না। সেটা হচ্ছে 24-এ বাংলাদেশে একটা বড় ঘটনা ঘটেছে, এটা আমরা সবাই জানি। এখন ফিল্ম মেকার যদি আর্টিস্ট হন, আর্টিস্টের কাজ কিন্তু তার সময়টাকে পাঠ করতে পারা, যে আমি কোন সময় বসে আছি, এই সময়ের বেদনাটা কী, এই সময়ের ক্ষোভটা কী। আমরা যে সবসময় সঠিকভাবে এটা পাঠ করতে পারি তা না, কখনো শিল্পী হিসাবে আমরা বুঝতে অক্ষম হই। কিন্তু 24-এর ঘটনাটা এমন ছিল, এটা বুঝতে অক্ষম ছিলেন আমাদের বড় ভাই ফিল্ম মেকাররা বা সাংস্কৃতিক অঙ্গনের নেতৃত্বরা, এটা আমি বিশ্বাস করতে চাই না। যদি তারা এটা বুঝতে অক্ষম হন তাহলে তাদের আর্টিস্টিক ইন্টিগ্রিটি নিয়ে কোয়েশ্চেন আসবে। আমি মনে করি ব্যাপারটা তারা বুঝতে পারেননি তা না, আমার মনে হয় তারা এক ধরনের যে ইঙ্গিতটা করছিলেন ভাই, যে এক ধরনের বায়াস দ্বারা ওনারা আক্রান্ত ছিলেন এবং এখনও আছেন। দেখেন, আমরা একই সময় বড় হয়েছি এই শাহবাগে। আমরা জানতাম আমাদের কোন বড় ভাইরা প্রচ্ছন্নভাবে আওয়ামী লীগ সমর্থন করে, কোন বড় ভাইরা আওয়ামী লীগ সমর্থন করে না, এবং আমাদের মধ্যেও কেউ আওয়ামী লীগ সমর্থন করে, আমরা কেউ করি না, এটা আমাদের বন্ধু মহলে সবাই জানতো। এটা লুকো ছাপার কোনো ব্যাপার ছিল না। এবং এসব নিয়ে আমরা পাশাপাশি একটা দেশেই থাকতাম, একসাথে বড় হয়েছি। কিন্তু গত 15 বছরে হাসিনা পাশাপাশি বড় হওয়ার রাস্তাটা তো আর রাখেননি। আপনি বছরের পর বছর সিস্টেমেটিক্যালি মানুষ গুম করেছেন, কেউ কথা বললে তাকে দেশ ছাড়া করেছেন। এমনকি আপনাদের অনুগত প্রধান বিচারপতিকেও আপনারা দেশ ছাড়া করতে দ্বিধা করেননি। আপনার বিরোধী মত যে থাকুক, ইলিয়াস আলী হতে শুরু করে আমাদের বন্ধু সাজিদুর রহমান সুমন পর্যন্ত, যেই আপনার বিরুদ্ধে কথা বলেছে আপনি তাকে গুম করেছেন। একটা গুম মানে কিন্তু 10 কোটি লোককে ঠান্ডা করে দেয়, মানে ওই 10 কোটি আমরা গুমের আতঙ্কে আছি। এরকম একটা অবস্থার মধ্যে আমরা কাটিয়েছি 15টা বছর, এবং কাটানোর পরে একটা জুলাই এসছে। এর আগে যতবার বিএনপি আন্দোলন করেছে, আপনারা বিএনপির আন্দোলনে আপনাদের একটা জুজুর ভয় ছিল, যে জুজু আপনাদেরকে, এটাও একটা কালচারাল ডিসকোর্সের ব্যাপার, এটাতে আমি একটু পরে আসবো। এটা নিয়েও আমরা কিছু কাজ করছি, সেটা একটু পরে বলবো। এখানে সলিম ভাই আছে, উনিও আমরা ওনার এই বিষয়ে মতামত নিব। এখন কালচারাল ডিসকোর্সের আগে 24 যখন আসলো, 1 জুলাইতে এখন পর্যন্ত জানা গেছে 1500-এর উপর মানুষ খুন করা হয়েছে, পাখির মতো মানুষকে গুলি করে করে মেরে ফেলা হয়েছে। এই ঘটনাগুলো যখন ঘটেছে, আমার বড় ভাইয়েরা যারা শিল্পী তারা কি করে চুপ থাকে? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। আমি এই ঘটনা যখন ঘটে, আপনারা জানেন আমি অসুস্থ ছিলাম জানুয়ারি থেকেই। ওই সময় আমি চিকিৎসার জন্য অস্ট্রেলিয়াতে ছিলাম। 16 তারিখে আমি একটা ছবি, 16 বা 17 আমার এক্সাক্ট মনে নাই, একটা ছবি দেখে যে 2টা মেয়ে দাঁড়িয়ে আছে আর ছাত্রলীগের একটা ছেলে তাদের দুজনকে পেটাচ্ছে এবং মুখটা ছিল রক্তাক্ত। এবং এই ছবির কথা আপনাদের সবারই মনে থাকবে। এটা ওই সময় সারা বাংলাদেশের মানুষকে মানুষ ক্ষোভে ফেটে পড়েছিল এই ছবিটা দেখে। এবং এই ছবি দেখার পর আমি তিশাকে বলছিলাম, তিশা, আই থিঙ্ক দিস ইজ দ্য টাইম। এর আগে আমরা
2018 ইলেকশনের সময় প্রতিবাদ করেছি, মৃদু প্রতিবাদ, কারণ গুম হওয়ার ভয়ে আমরা সবাই থাকতাম। ফলে আমাদের প্রতিবাদও ছিল অদ্ভুত প্রতিবাদ। আমরা শাহজাহান খানকে গালি দিতাম, কিন্তু শেখ হাসিনাকে ভয় কিছু বলতে পারতাম না। আমরা এতটাই ভীরু ছিলাম, আমি নিজের কথা বলছি। এখন যখন ওই ছবিটা দেখলাম, তখন আমি তিশা বলেছি, তিশা, দিস ইজ দ্য মেক অর ব্রেক পয়েন্ট। ইদার উই স্ট্যান্ড অ্যান্ড সে ডাউন উইথ ফ্যাসিজম, অর উই অ্যাকসেপ্ট ডিফিট, যে ওকে ইটস ওভার ফর আস। অ্যান্ড দেন আমি আমার জায়গা থেকে কথা বলেছি। আমি আশা করেছিলাম যে আমাদের বড় ভাই যারা আছেন ফিল্ম মেকাররা, তারা কথা বলবেন। দুর্ভাগ্যজনকভাবে এখানে একটা জেনারেশনাল গ্যাপ দেখেন। তরুণেরা, এমনকি শর্ট ফিল্ম ফোরামের তরুণেরাও এবং বিভিন্ন ফিল্ম মেকার তরুণেরা, তারা কিন্তু রাস্তায় নেমেছেন, কিন্তু আমাদের বড় ভাইয়েরা তারা সময়টাকে পাঠ করতে পারেনি। তারা তখনও সেই ইন্ডিয়ান ন্যারেটিভের মধ্যেই ছিলেন, যেই কারণে তারা এই আন্দোলনের পক্ষে আসেননি। যেই কারণে তারা আন্দোলনের পক্ষে আসেননি, শত শত লোকের খুনের পরেও, সেই কারণেই কিন্তু তারা এখন বলছেন যে এই ফেস্টিভ্যাল কমিটি ঠিক নাই, এই উৎসব করতে দেওয়া যাবে না, মুক্তিযুদ্ধের চেতনা এখন দেশে নাই, এই সরকার নির্বাচিত না। আপনারা কোথায় ছিলেন যখন পরপর 3টে ইলেকশন হাসিনা ভোট ডাকাতি করে নির্বাচিত হয়েছে? তখন কি আপনারা বলেছিলেন, আমাদের প্রিয় 3 বড় ভাই, যে হাসিনা তো বৈধ না? আপনারা তো সে কথা বলেননি। ফলে আমি মনে করি আমার কথাগুলো একটু হয়তো কঠোর শোনাচ্ছে বা কড়া শোনাচ্ছে, কিন্তু আসলে আমাদেরকে এই কথাটা বলতে হবে যে আমাদের বড় ভাইয়েরা তাদের জুলাইয়ের অপরাধের পরেও তাদের অপরাধ বুঝতে না পেরে এবারও এসে যে কাজটা করলেন, তার মাধ্যমে ওনারা পরিষ্কার করেছেন যে ইতিহাসের সঙ্গে ওনাদের কোনো যোগাযোগ নাই। ওনারা এই সময় বসবাস করছেন না এবং এই সময়টা ওনারা পাঠ করতে পারছেন না। দিস ইজ রিয়েলি স্যাড। আর্টিস্ট, উনি যদিও বলেছিলেন হিটলারের কথা, হিটলারের সময় কেউ সমর্থন করতে পারে, আমরা এত বছর পরে এসে এখন আমাদের শেখা উচিত। আমি যদি আর্টিস্ট হই, আমি এই ধরনের গণহত্যাকে সমর্থন করতে পারি না। আপনি যে দলেরই প্রতি আপনার সহানুভূতি থাকুক, আপনাকে গণহত্যার বিরুদ্ধে এসে দাঁড়াতে হবে। আনফর্চুনেটলি তারা সেটা নেননি। আমি এখানে শর্ট ফিল্ম ফোরামের তরুণ নেতৃত্বকে ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে তারা সময়টাকে পাঠ করতে পেরেছেন। তারাও যদি সময়টা পাঠ না করতে পারতেন, তাহলে হয়তো এই সংগঠনটাই অবসলিট হয়ে যেত। কারণ অ্যাজ আই সেড, আপনি যদি সময়টাকে পড়তে না পারেন, সময় তার মতো চলে যাবে, আপনি হয়তো পুরনো হয়ে বসে থাকবেন। এবার আমি দ্বিতীয় একটা প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে যে ডিসকোর্স, দ্য কালচারাল ডিসকোর্স। এটা নিয়ে তো আমাদের একটা দীর্ঘ লড়াই। আমি মনে করি 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু কালচারালি অথবা নিজের পরিচয়ের দিক থেকে আমরা তখনও নিজেকে কি বলে, নিজের প্রতি যথেষ্ট আত্মবিশ্বাস ছিল না যে আমি আমার ভাষায় কবিতা লিখতে পারবো, আমি আমার ভাষায় সিনেমা বানাতে পারবো আমার ভঙ্গিতে, এবং আমাকে আরেকটা দেশের মতো করে সেটা বানাতে হবে না। এই যে নিজের পরিচয়, নিজের আইডেন্টিটিতে দাঁড়ানোর যে কাজটা, এটা আমার ধারণা 90-এর পরে অনেক বেশি হয়েছে। এর আগেও বিচ্ছিন্নভাবে অনেকে করেছেন, তবে 90-এর পরে অনেক বেশি হয়েছে। এটার একটা কারণ হতে পারে যে এরশাদের পতনের পরে আমাদের মধ্যে একটা বোধহয় অনুভূতি এরকম এসেছিল যে একে তো এরশাদের মতো একটা স্বৈরাচারকে আমরা হটাতে পেরেছি, দ্বিতীয়ত তখন কিন্তু আমরা একটা নতুন অর্থনীতির যুগে প্রবেশ করেছি। এবং ওই সময়ে আপনি যখন এরকম একটা বিশ্বায়নের মধ্যে গিয়ে ঢোকেন, তখন কিন্তু আপনি আপনার নিজের পরিচয়টা খুঁজতে থাকেন যে আমি কে, আমি কি আসলে ওর মতো। আপনি এয়ারপোর্টে দাঁড়ালে, আপনি যখন ফ্রাঙ্কফুর্টের এয়ারপোর্টে আছেন, তখন আপনার পাশে এসে আপনাকে কোন পরিচয়ে বলবে, এই পরিচয়টা আপনি তখন খুঁজতে থাকেন। আমার মনে হয় 90-এর পরে আমাদের সময় যারা কবিতা লিখেছেন, যারা সিনেমা বানিয়েছেন এবং যারা গল্প, কবিতা, উপন্যাস, পেন্টিং, যে যার মতো কাজ করেছেন, তারা নিজের পরিচয়টা খোঁজার চেষ্টা করেছেন। এই যে নিজের পরিচয় যারাই খুঁজতে গিয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু আমাদের কালচারাল এস্টাবলিশমেন্টের গালিগালাজের শিকার হয়েছেন। আমি নিজে একজন ভাষা সন্ত্রাসী হিসেবে পরিচিত। এর কারণ হচ্ছে আমি কেন কলকাতায় উত্তম সুচিত্রা যে ভাষায় প্রেম করে, কেন আমার সিনেমায় বা আমার টেলিভিশনের কাজে সে ভাষায় প্রেম করছে না, কেন আমাদের ছেলেটা ঢাকা ইউনিভার্সিটি যে ভাষায় প্রেম করছে সে ভাষায় প্রেম করে। এই সংকটটা তখন তারা যেভাবে চিৎকার করেছিল, আমি জানি না আপনাদের অনেকের মনে থাকতে পারে, প্রথম আলোতে 1 মাস ব্যাপী ওখানে আমার শ্রদ্ধেয় প্রিয় আব্দুল আবু সাইদ স্যার, আরও অনেকেই এই আলোচনা এবং এই তর্ক বিতর্কে যুক্ত হয়েছিলেন। উপসম্পাদকীয় পাতায় লেখা হতো, একদিন আমাদেরকে গালি দিয়ে একদিন আমাদের পক্ষে, এই যুদ্ধ চলছিল। এটা প্রায় 1 মাসের মতো চলেছিল।
আমি তখন চিন্তা করতাম, আচ্ছা আমার ফিল্ম এবং টেলিভিশনে একটা ক্যারেক্টার কি ভাষায় কথা বলছে, এটা নিয়ে এত শঙ্কায় কেন ভুগছে আমাদের কালচারাল এস্টাবলিশমেন্ট, মানে একটা জাতীয় দৈনিকের পোস্ট এডিটোরিয়াল কেন লিখতে হচ্ছে, এটা যে কেন লিখতে হচ্ছে এর মধ্যে কিন্তু ওই কালচারাল ডিসকোর্সের প্রসঙ্গটা আছে। আমাদের যে কালচারাল ডিসকোর্স, সেই ডিসকোর্সটা আসলে আমরা সবাই জানি যে কলকাতার হেজিমনির উপর আমরা মানে বসে আছি। ফলে এই হেজিমনি যেতে যেতে ভেঙে যায়, ভাষাতে ভেঙে যেতে পারে, যার মাধ্যমে ভাঙবে তাকে শত্রু মনে করতে হবে। এটা ভাঙার আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম কোয়েশ্চেনটা কীভাবে আমরা ডিল করব, এটা আমাদের বড় ভাইদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষকে আমি দেখেছি খোলা এবং পরিষ্কার ধারণা আছে। আমাদের মুরব্বী আহমদ সাফা, ফরাদ মহজার, সলিমুল্লাহ খান, তারেক মাসুদ, এরকম আরও অনেকের নাম বলা যায়, যারা এই বিষয়টা সম্বন্ধে ওয়াকিবহাল ছিলেন যে হাউ টু ডিল উইথ দিস কোয়েশ্চেন। এবং আমরা তো কেউ মুসলমান ছিলাম না, আমরা কেন মুসলমান হলাম, কোত্থেকে হলাম, এটার পিছনে পলিটিক্যাল কারণ কী ছিল, রিলিজিয়াস পরিচিত না হই। আমি বড় হয়েছি রাখালপাড়ায়। সো রাখালপাড়া থেকে আমি যখন শাহবাগ এসে উঠলাম, উঠে দেখলাম যে এখানে ঈদ যখন আসে, ঈদ নিয়ে বেশি কথা বলা যায় না, বললে এটা একটু আনস্মার্টনেস। শবে বরাত আনস্মার্ট, কিন্তু পূজা, যে কোনো পূজা, সরস্বতী পূজা, সেখানে আমরা সবাই যেতে পারছি, বড়দিনে যেতে পারছি, সেটাতে আবার আমাদের সংস্কৃতি কর্মীরা নিজেদেরকে আনস্মার্ট ভাবেন না। এই যে যাহা কিছু ইসলামের বাইরের, তাহাকে আমরা বাঙালি সংস্কৃতি হিসাবে গ্রহণ করিতে পারিব, কিন্তু যাহার সঙ্গে ইসলামের সংস্পর্শ রহিয়াছে উহাকে গ্রহণ করা যাইবে না। এটাই হচ্ছে আমি মনে করি একটা বড় কালচারাল ডিসকোর্সের বিপদ। এবং এই বিপদটাই আমি মনে করি, এই বিপদের ফলাফল হচ্ছে 24। আমরা অনেক দিন আমাদের সমাজে যে এটা নিয়ে ক্ষোভ আছে, এই ক্ষোভটাকে কার্পেটের নিচে ঢেকে রেখেছিলাম। আমরা ভেবেছিলাম সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের চাদরে এটাকে আমরা সাকসেসফুলি কবর দিতে পেরেছি, কিন্তু এটা আসলে কবর দেওয়া যায়নি। এটা কবর দেওয়া যায়নি, তার প্রমাণ এই 24-এর দিকে যদি আপনি তাকান, 24 কেবলমাত্র ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ছিল না। আমরা আগে অনেক কথা খোলাখুলি বলতে পারতাম না, এখন বলতে পারি। 24 স্পষ্টতই ভারতের বিরুদ্ধে একটা জবাব ছিল বাংলাদেশের মানুষের। এখন প্রশ্ন আসতে পারে, ভারত তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা কি তাদের সঙ্গে বন্ধুত্ব নিয়ে রেখে চলবো না? ডেফিনেটলি চলবো, কিন্তু এটা কোন বন্ধুত্ব যেখানে সুজাতা সিং বাংলাদেশে এসে বলেন এরশাদকে যে আপনি ইলেকশনে না আসলে বিএনপি জামাত ক্ষমতায় আসবে, সুতরাং আপনাকে নির্বাচন আসতে হবে। আমাদের দেশ থেকে কেউ গিয়ে কি ওখানে বলতে পেরেছে যে হ্যালো কংগ্রেস, তোমরা সব পার্টি যদি এক না হও তাহলে সাম্প্রদায়িক বিজেপি ক্ষমতায় আসবে? ইউ সি দ্য ডিফারেন্স। এই যে সংকটগুলো, এগুলো মানুষের মনের মধ্যে কিন্তু লেগেছে। তারপরে আব্দুল মোমেন, আর আবুল মোমেন, আমি নামটা ভুল বলছি হয়তো, মোমেন সাহেব পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি এসে বলেছিলেন আমি মোদী সাহেবকে বলে এসেছি আমাদেরকে যেন আবার ক্ষমতা রাখে। ফলে বাংলাদেশের মানুষ, আপনারা সাংস্কৃতিক অঙ্গনে বসে যেই ধোঁয়ায় তোলেন, বাংলাদেশের মানুষ পরিষ্কার জানতো দেশটা ভারত চালাচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ এ প্রবলেম। আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবেন, স্বাধীনতার চেতনার কথা বলবেন, হোয়াট ইজ স্বাধীনতার চেতনা যদি আপনার দেশ আপনি নিজে চালাতে না পারেন? সো এই প্রশ্নগুলো কিন্তু একই সঙ্গে কালচারাল, এবং এই কালচারাল প্রশ্নের আপনি রাজনৈতিক যে বহিঃপ্রকাশ সেটা দেখেছেন 24-এ এসে, এবং এটা একটা রাজনৈতিক প্রাথমিক লক্ষ্য অর্জিত হয়েছে যে ফ্যাসিস্ট এবং এই যে ইন্ডিয়ান হেজিমনি, এটার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ তার অবস্থান পরিষ্কার করেছে। এখন আমাদের কাজটা হচ্ছে, আমরা কি শুধু এই গরম বক্তৃতা করব, নাকি আমরা বিপ্লবের পরে, বিপ্লব যেমন একটা সাংস্কৃতিক ঘটনা, বিপ্লবের পরে সবচেয়ে বড় কাজটা বোধ হয়, ফরাদ ভাই দেখলাম ওদের ইন্টারভিউতে একই কথা বলেছেন, শিক্ষা এবং সংস্কৃতি, এই দুই মন্ত্রণালয়ের। কারণ আপনি কিভাবে এই কালচারাল ব্রিজটা তৈরি করবেন? সো কল্ড বাঙালি সংস্কৃতির যারা পৃষ্ঠপোষক ছিলেন, তারা যেমন আমাদের সমাজের একটা বৃহৎ গোষ্ঠীকে মাইনাস করেছেন, করে ভেবেছেন, এখন যেন আবার আমাদের ওই বৃহৎ গোষ্ঠীটা একই ভুল না করেন, এটাও আমাদেরকে কালচারালি হিল করতে হবে। উই হ্যাভ টু গো থ্রু এ কালচারাল হিলিং প্রসেস। এখন এই হিলিং প্রসেসটা করার প্রথম কাজটা কি? এটা অ্যাপারেন্টলি মনে হতে পারে ম্যানিফেস্টোতে কি যায় আসে। আমাদের সাংস্কৃতিক নীতিমালাটা খুবই গোলমেলে।
এটার প্রাথমিক কাজে আমরা হাত দিয়েছি। এরপরে আমরা আমাদের ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার এবং ইম্পর্টেন্ট থিঙ্কার্স যারা আছেন, এখানে সলিম ভাই আছেন, উনি বা আরও যারা আছেন আমাদের দেশে, ওনাদের সবার সঙ্গে আমাদের এটা নিয়ে বসতে হবে। গোলমালটা আসে যায় এই কারণে, দেখেন নীতিমালা লেখা আছে বাঙালি সংস্কৃতি বিকাশ এবং প্রসারে কাজ করবে সংস্কৃতি মন্ত্রণালয়। এখন এটার মাধ্যমে আসলে স্পষ্ট বলে দেওয়া হয়, মানে লেখা আছে বাঙালি সংস্কৃতি, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে সেহরি, এটা কিন্তু আমাদের একটা বিগ কালচারাল ইভেন্ট, রাইট? আপনি সেহরি নিয়ে বাংলাদেশে কোনো অনুষ্ঠান নেই, কারণ এটা আনস্মার্ট। আপনি মানে ওই যে সেহরির সময় যে ডেকে ডেকে মানুষকে ঘুম থেকে তোলে, ইটস এ বিগ কালচার, কিন্তু আপনি এটা নিয়ে কোনো উৎসব বাংলাদেশে দেখবেন না। এমনকি আপনি বৌদ্ধ পূর্ণিমা নিয়েও সংস্কৃতি মন্ত্রণালয়কে কিছু করতে দেখবেন না, কারণ আমরা ধরে নিয়েছি যে আমাদের জীবনের এই যে অংশগুলো, এগুলো আমার সংস্কৃতির অংশ না। অ্যান্ড দ্যাট ইজ এ প্রবলেম। এগুলো যে আমার সংস্কৃতির অংশ না, এর কারণ ওই মূল মন্ত্র ওখানে আছে, বাঙালি সংস্কৃতি। অর্থাৎ তারা ধরে নিয়েছে এটা বাঙালি সংস্কৃতির অংশ না। তারা যে ধরে নিয়েছে, এর একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। ৭১ টিভিতে আমার একজন প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী, উনি অসাধারণ গান গায়। উনি একটা অনুষ্ঠানে বলেছিলেন, এটা কোন কালচার শুরু হয়েছে বাংলাদেশে? রাস্তায় বের হলে দেখি খালি বোরখা, এটা তো বাঙালি সংস্কৃতি না। এখন আমার প্রশ্ন হচ্ছে, যেটা আরব থেকে এসছে আপনি সেটাকে গ্রহণ করতে রাজি না, এখন তাহলে তো ওয়েস্ট থেকে যে প্যান্ট শার্ট এসছে সেটার বিরুদ্ধে আপনি কথা বললেন না কেন? বা আমরা যখন এর আগে কোনো পোশাকে পরতাম না, তারপরে তো আস্তে আস্তে কিছু পোশাক তুললাম, তাহলে আপনি কোন জায়গাটা সেট করবেন যে ওর পরে যা আসছে এটা আর নেব না? দ্যাট ইজ এ প্রবলেম। আপনি যখন এই কথাটা বলছেন, আপনার কথার ভিতরের বিটুইন দ্য লাইনটা কিন্তু সবাই পড়ে ফেলতে পারছে। অ্যান্ড দ্যাট বিটুইন দ্য লাইন ইজ, আমি ইসলামী সংস্কৃতির কোনো কিছু গ্রহণ করতে রাজি না, আই এম নট উইলিং টু অ্যাকসেপ্ট ইট, অ্যান্ড দ্যাট ইজ এ প্রবলেম। এইটা দুই পক্ষ থেকে কিন্তু হয়েছে, আমি শুধু এক পক্ষের কথা বলছি না, দুই পক্ষ থেকে হয়েছে। এইটাকে মিটিগেট করার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় যে কাজগুলো করবে, যে কালচারাল এফোর্টগুলো নিবে, সেটা নেওয়ার জন্য আমার নীতিমালা চেঞ্জ না করলে আমার পক্ষে ওই এফোর্ট নেওয়া সম্ভব না। সো এটা নিয়ে আমরা প্রাথমিক কাজ করছি। দ্বিতীয় কাজ হচ্ছে এই যে আমরা 6 মাসের একটা শর্ট লক্ষ্য নিয়েছি, যে এই 6 মাসে আমরা কি করব। আমরা 8টা বিভাগীয় শহরে ফিল্ম মেকিং ওয়ার্কশপ করছি, যেখানে 8টা ছবি বানাবে বাংলাদেশের ইম্পর্টেন্ট ইয়াং ফিল্ম মেকাররা। এই ছবিগুলোর মধ্যে 15 বছর আমরা যে গল্প বলতে পারি নাই, কেন জুলাই এসেছে, সেই গল্পগুলো আপনারা দেখতে পাবেন। এবং এগুলো একটাও সরকারি ছবির মতো হবে না, বিকজ এগুলো বানাচ্ছে সব ব্রাইট ইয়াং ফিল্ম মেকার্সরা। এরকম আমরা অনেকগুলো কাজ নিয়েছি। ডিজিটাল ওরাল হিস্ট্রি আর্কাইভ করছি একটা, যেখানে প্রায় 1 লক্ষ মানুষের সাক্ষ্য থাকবে। মানে আমি কিছুদিন আগে 8 মিনিট একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন, যেখানে আনাসের মা, যে বাচ্চা ছেলেটা চিঠি লিখে চলে যায়, ওর মা বলছিল যে গুলিটা লাগছে আমার ছেলের বুকে আর ছিদ্রটা হয়েছে আমার কলিজায়। তো এই শুটিংয়ের সময় আমি যখন ওদের কথাগুলো শুনছিলাম, অ্যান্ড আই ওয়াজ ক্রাইং লাইক এ বেবি, এবং তখন আমার কাছে মনে হলো এরকম যদি 1 লাখ মানুষ তার অভিজ্ঞতাটা বলে, এটা এত বড় এক দেয়াল হবে, এই দেয়াল পার হয়ে কোনো ফ্যাসিস্ট আর বাংলাদেশে আসবে না। নো ওয়ান উইল ট্রাই টু বিকাম এ ফ্যাসিস্ট এগেইন। সো সেই কাজগুলো আমরা করছি, কিন্তু করতে গিয়ে আমি যেটা উপলব্ধি করছি যে আমাদের প্রশাসন একটু প্রবলেমেটিক আছে। প্রবলেমেটিক এই অর্থে যে আমি আমার মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই যে আমার সব খ্যাপাটে উদ্যোগের সঙ্গে তারা ঝাঁপিয়ে পড়ে কাজ করছেন, কিন্তু আসলে মিনিস্ট্রি অফ কালচার এবং মিনিস্ট্রি অফ ইনফরমেশন, এটার জন্য স্পেশালাইজড লোক প্রয়োজন। আপনাকে জানতে হবে যে আপনি নেটফ্লিক্সের সঙ্গে কিভাবে ডিল করবেন, নেটফ্লিক্স কিভাবে সাউথ এশিয়ার হেড অফিস ইন্ডিয়াতে করার মাধ্যমে ইন্ডিয়ান হেজিমনিকেই ছড়াচ্ছে, এটাকে আপনি কিভাবে ডিল করবেন, এটা জানার আপনার টেকনিক্যাল নলেজ থাকতে হবে। আপনাকে জানতে হবে এখনকার কালচারাল টুলগুলো কী কী, যেটা আপনি ব্যবহার করবেন। এইটা সাধারণ প্রশাসন ক্যাডারের লোক দিয়ে সম্ভব না। আমরা যাওয়ার আগে এই প্রস্তাবগুলো আমরা তুলে যাব। আমরা জানি না আমরা কতদিন থাকব, কিন্তু আমাদের সময় যদি এই পরিবর্তন সম্ভব না হয়, আমরা চাইব পরবর্তীতে যারা আসেন তাদের জন্য যেন আমরা একটা রোডম্যাপ দিতে পারি, যে মিনিস্ট্রি অফ কালচার এবং ইনফরমেশন এগুলোর ক্ষেত্রে স্পেশালাইজড লোক নিয়োগ দিতে হবে। একজন ইউনো, এখানে ইউনো হলো, ওখানে গিয়ে নিয়ে আরেকটা অফিসার, এখানে এসে উনি আবার কালচারাল মিনিস্ট্রি। দ্যাটস নট দ্য ওয়ে। আপনি এই সময়ের যে কালচারাল নিড,
এটা আপনি ফুলফিল করতে পারবেন না। এটার জন্য যেমন আপনি হাসপাতালে অপারেশন করার জন্য আমাকে পাঠিয়ে দিলে হবে না, বিকজ আই এম নট এক্সপার্ট। এই কাজ করার জন্য আপনি ডাক্তারকে পাঠিয়ে দিলে হবে না। হ্যাঁ হবে, যদি ওই কোচির মতো ওই ডাক্তার এক্সপার্ট হয়। সো এই জিনিসগুলো আমরা করব। এটা যদি করতে পারি তখন কিরমানি যে একটা বড় দাবি তুলেছে, যেটা আমারও দাবি, একটা ফ্ল্যাগশিপ ফিল্ম ফেস্টিভ্যাল করা, সেটা তখন সম্ভব হবে, এখন না। এই সেট আমাদের পক্ষে এটা পসিবল না। তবে আগামী জুলাইতে বাজেটে যেন এটা থাকে সেই ব্যবস্থা আমি করবো। এবং সেই ফেস্টিভ্যালটা আমি কিরমানি যেমন বলল, এটা সাপোর্ট করবে সরকার। পৃথিবীর সব বড় ফেস্টিভ্যাল সাপোর্ট করে সরকার, কিন্তু এটা চালাবে রিয়াল প্রোগ্রামার্সরা, যারা জানে সারা পৃথিবীর ফেস্টিভ্যাল কীভাবে চলছে। আনফর্চুনেটলি আমাদের কোনো ফেস্টিভ্যাল এখনও সেই মানে যায়নি। কিন্তু আমাদের যে সম্ভাবনা আছে ফিল্ম মেকিংয়ে, এই মুহূর্তে আপনি গত 10 বছর বা 12 বছর যদি দেখেন, বাংলাদেশের সিনেমা রেগুলার ট্রাভেল করছে বাইরে। আই থিঙ্ক দিস ইজ হাই টাইম উই হ্যাভ আওয়ার ওন ফ্ল্যাগশিপ ফেস্টিভ্যাল। সেটা একটু সময় পেলে হয়তো আমরা করতে পারবো। আর যদি আমরা করতে নাও পারি, আবারও বলছি, আমরা